পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 ক্লাস 5-এর দ্বিতীয় সাবমেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল এসসি ইনস্টিটিউশন মালদা গণিতের আমরা সেটটা করব প্রথম স্কুলে। তো প্রথমে দেখো একের দাগেরটা কী বলেছে, একের দাগের কটা বলেছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে কালি কাকে বলে। তো এখানে দেখো এর অ্যান্সারটা আমি নিচে দিয়েছি, এখানে পরপর করে দিয়েছি যে কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রের কালি বা ক্ষেত্রফল বলে। পরের প্রশ্নটা বলেছে দেখো সমবিন্দু সরলরেখা অথবা সমরেখ বিন্দু ছবি এঁকে দেখাও। দেখো নিচে আমি করে দিয়েছি এখানে সমরেখ বিন্দু বা সমবিন্দু সরলরেখা। প্রথমেটা দেখো এটা সমবিন্দু সরলরেখা অর্থাৎ অনেকগুলি সরলরেখা যখন একটা বিন্দুতে মিলিত হয়, যেমন সমবিন্দুটা এখানে ও দিয়ে দেবে মাঝখানে, তো এখানে বিভিন্ন রকম সরলরেখা এ বি সি ডি পি কিউ আর এস সরলরেখাগুলি ও বিন্দুতে মিলিত হয়েছে। এবং সমরেখ বিন্দু দেখো যখন অনেকগুলো বিন্দু একই সরলরেখার উপর থাকে তখন তাকে সমরেখ বিন্দু বলে, যেমন এ বি সি হলো সমরেখ বিন্দু। পরের দেখো গয়ের দাগে প্রশ্নটা বলেছে 64টি গুলিকে বর্গাকার সাজালে প্রতি সারিতে কতগুলি গুলি থাকবে। তো এখানে দেখো আমি করে দিয়েছি তোমাদের যে 64টিকে উৎপাদক বিশ্লেষণে প্রথমে ভাঙতে হবে। উৎপাদক বিশ্লেষণে ভাঙলেই যে 2 দিলে 32, 16, 8, আবার 2 দিলে 4, আবার 2 দিলে 2। তো 64কে ভাঙলে দেখো কতগুলো বর্গ পাচ্ছি, 4-এর একটা বর্গ, 2-এর একটা বর্গ, অর্থাৎ 4 দুগুণে 8টি। অর্থাৎ 64টি গুলিকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কতগুলো করে গুলি থাকবে, 8টি গুলি। তো এখানে দেখতে গেছে ঘর দাগেরটা। এবার দেখো ঘর দাগের প্রশ্নটা কী বলেছে, বদমাসের বি কথাটির অর্থ কী, এটি কয় প্রকার। বদমাসের বি কথাটির অর্থ হচ্ছে দেখো বদমাসের বি কথা হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী, আর বন্ধনী 4 প্রকার তোমরা জানো, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, আর একটা ওপরে থাকে যেটা রেখা বন্ধনী, মনে রাখবে বন্ধনী 4 প্রকার। এবার দেখো ইঁয়র দাগের প্রশ্নটা কী বলেছে, ইঁয়রটা বলেছে 3/5 সমান মাপের দুটি ভগ্নাংশ লেখো। দেখো 3/5 সমান মাপের দুটি ভগ্নাংশ কী করে আমরা লিখেছি, দেখো এখানে এই যে 3/5 সমান মানে দুটি ভগ্নাংশ হচ্ছে, প্রথমে 3কে 2 দিয়ে লবহরকে 2 দিয়ে গুণ করলে 6-এর 10 পাচ্ছি, আবার 3 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 3 3 9, আর 3 5 15, তাহলে পাচ্ছি কত 6-এর 10 এবং 9-এর 15, এই দুটো হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। পরের যে দেখো চর দাগের প্রশ্নটা কী বলেছে দেখো 10 টাকা 1 পয়সা সমান কত টাকা কত পয়সা। একের দাগের শেষ প্রশ্নটা দেখো 10 টাকা এখানে করেছি, দেখো 1 টাকা সমান 100 পয়সা, আর 1 পয়সা সমান 1/100 টাকা, তাহলে 1 টাকা 1 পয়সা সমান 10 প্লাস 1-এর 100 টাকা। দেখো তা পয়সাকে এখানে টাকায় নিয়ে চলে এসেছি, তো সেক্ষেত্রে 10 প্লাস এই দুটো শূন্য নিচে 100, এই জন্য দুটো সংখ্যার আগে দশমিক, দেখো 10.0, তাহলে অ্যান্সারটা কত হলো 10.01 টাকা, অর্থাৎ 10 টাকা 1 পয়সা সমান 10.01 টাকা। পরের দেখো 2-এর দাগেরটা কী বলেছে, 1-এরটা 2-এর দাগের একটা বলেছে সরল করো করটা। এখানে সরলটা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ 6 × 5। সরলটা কিভাবে করব না, দুভাবে সরল করা যায়। আমি একটা সহজ পদ্ধতি তোমাদেরকে দেখাবো যে যদি কোনো সংখ্যার আগে ভাগ চিহ্ন থাকে তাকে নিচে হর লিখে উল্টানো যায়। তো এই সরলটা দেখো আমি কেমন করেছি, 2-এর দাগের 1-এর সরলটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা করেছি দেখো এখানে 4-এর পর ভাগ 8 দেওয়া আছে, তাহলে 8-এর নিচে কিছু না 1 ধরো, গুণ চিহ্ন দিলে 1-এর 8 হয়ে যাবে, সেটাই করেছি। 5-এর নিচে 1 ধরো, গুণ চিহ্ন দিয়ে কি 1-এর 5 হয়ে যাবে, দিয়ে কাটাকাটি করলে দেখো 4 দুগুণে 8, 2 3 এসে এখানে 6 কেটে 3 হবে, 5 5 কেটে গেল, তাহলে অ্যান্সারটা কত 21। অতএব নির্ণয় সরলফল কত হবে 21। পরের প্রশ্নটা দেখো স্থানীয় মানে বিস্তার করতে বলেছে এবং এটাকে কথায় লিখতে বলেছে। তো এখানে দেখো সুন্দর করে আমি করেছি। তো প্রথমে দেখো 4-এর পরে এখানে 3টে ঘর, অর্থাৎ 4 লিখে এবং 1-এর পিছনে 3টে শূন্য, যেহেতু হাজারের জায়গায় আছে, শতকের জায়গায় 5 লিখে 100 গুণ, দশকের জায়গায় 6 লিখে 10 গুণ, এবং এককের করে 7 যেমনকে তেমন, এবং দশমিকের ডান দিকে যা থাকবে সেটাকে ভগ্নাংশে লিখতে হবে, অর্থাৎ 8 দশাংশ মানে 8/10, 3 শতাংশ 3/100। তো এটাকে গুণ করে দেখো 4560 7 8/10 3/100। তো এটাকে কথা লিখলে কী হবে 4567 8.3 এটাই হচ্ছে কথায় লেখা। নেক্সট গণিতা দেখো সমান্তরাল সরলরেখা কাকে বলে। পরের প্রশ্ন সমান্তরাল সরলরেখা কাকে বলে। তো দেখো এই প্রশ্নের অ্যান্সারটা এখানে সুন্দর করে দেওয়া আছে। একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি পরস্পর মিলিত না হয়
সেই সরলরেখাগুলিকে সমান্তরাল সরলরেখা বলে। অর্থাৎ দেখো উদাহরণ দিয়েছে, এই যে পাশের ছবিতে দুটো সরলরেখা এ বি এবং পি কিউ, দেখো এরা কখনো পরস্পরে মিলিত হবে না, মিলিত হলে কিন্তু সমান্তরাল নয়, মিলিত না হয়ে তারা চলতে থাকবে, পরস্পর সমান্তরালভাবে চলতে থাকবে। তো তোমরা দেখতে পেয়েছো, ছবিটা এইভাবেই দেবে তোমরা। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে দেখো, একটা ভাষার গণিত দিয়েছে। রাম আমবাজার থেকে 151.50 টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনল। বাজারে গিয়ে সেই আম 167 টাকায় বিক্রি করলো, সে কত টাকা বেশি পেল? তাহলে দেখো 176, তাহলে 176টা বড় 151.50 টাকার থেকে, তাহলে এটা থেকে এটা বিয়োগ যাবে। কিন্তু এখানে দশমিক দুটো সংখ্যা আছে, তাহলে এখানে দশমিক নিয়ে দুটো শূন্য নিয়ে নিলেও হয়ে যাবে। তাহলে সেজন্য আমি কি করলাম না, দেখো এখানে সুন্দর করে ভাষাটা লিখেছি, রাম আম বাজার থেকে এক ঝুড়ি আম কিনেছে 151.50 টাকা, সেই আম বাজারে বিক্রি করেছে 176 টাকায়, সে বেশি পেল কত না 176 বিয়োগ 151.50। তাহলে এটা কী হবে, দশমিকের পর দুটো শূন্য নিলাম, 10 তাহলে দেখো 50 হবে, এখানে 5 থেকে 1 বাদ দিলে 4, 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে সে রাম 24.50 টাকা বেশি পেল, অর্থাৎ সে আম বিক্রি করে 24.5 টাকা সে লাভ পেল। বুঝতে পেরেছো, গণিতটা একদম সোজা সুন্দরভাবে দেওয়া আছে। পরের গণিত কি বলেছে দেখো, পরেরটা একটা দশমিকের 3টে মান দিয়েছে, এদের মধ্যে ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে বলেছে। এর জন্য আমরা ছোট কোনটা বড় কোনটা জানার জন্য আমরা হরটিকে সমান করব। দেখো এখানে 0.005 অর্থাৎ দশমিকের জন্য 1 এবং পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, তাহলে 5/1000। এরপরে দিয়েছে দেখো 0.05 অর্থাৎ 5 লিখে দশমিকের জন্য 1 দুটো সংখ্যা। তো একই রকমভাবে দেখো এটাকে সবগুলো হর সমান, তাহলে 100কে 10 দিয়ে গুণ করলে 1000, এই উপরের 10টা গুণ হবে, তাহলে 50/1000। তারপরে দেখো 0.5 5/10, 10কে 1000 করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, এটা 100 এটা 100, তাহলে এটা কত 500/1000, ঠিক আছে। এরপরে আমরা কি ছোট বড় বার করব, দেখো এই 3টে সংখ্যাকে আমরা এখানে লিখেছি 5 50 500, কোনটা কোনটা বড়, তাহলে 5 যদি সবচেয়ে ছোট হয় তাহলে 5/1000টা সবচেয়ে ছোট, তারপরে মাঝে 50/1000 500/1000, তাহলে 5/1000 সমান কি ছিল 0.005, 50/1000 0.05, আর একটা আছে 0.5, তাহলে এটা ছোট থেকে বড় সাজিয়ে আমরা পাই। পরের প্রশ্ন দেখো 3-এর দাগে 3টে প্রশ্ন দিয়েছে, খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং প্রশ্ন, এবং এগুলো পরীক্ষায় বারবার আসে। শুভঙ্কর একটি বাঁশের 2/13 অংশ, 1/3 অংশ এটা লাল রং, এটা সবুজ রং এবং 8/39 অংশে হলুদ রং করেছে, কত অংশ রং করা বাকি? এই অংশের গণিত দিলে মনে রাখবে, প্রথমে তোমাদের ধরে নেবে যে প্রথম টোটাল বাঁশটির দৈর্ঘ্য কত। তাহলে আমি ধরে নিয়েছি বাঁশটার দৈর্ঘ্য 1 অংশ, তাই না? এবারে সবগুলো অংশ যোগ করো, লাল সবুজ হলুদ সব মোট রং করেছে কত, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে। কি করতে হবে দেখো, এই 2/13, 1/3 এবং 8/39কে লসাগু করতে হবে, লসাগুর উত্তর 39ই হবে। এবারে কি করতে হবে না, হরকে এই 39 দিয়ে ভাগ করে তার সঙ্গে লবের সঙ্গে গুণ, তাহলে 13 3 39, 3 2 6, 3 13 39, তাহলে 1 13 13, 39 1 39, তাহলে 8 1 8, যোগ করলে কত 27/39, 3 কাটো, 3 নং 27 এবং 13 3 39। এরপরে দেখো এখানে অ্যান্সারটা কত পেয়েছে, 9/13 অংশ, অর্থাৎ রং করা বাকি আছে। আমি ধরেছিলাম কি মোট 5টি 1 অংশ, তাহলে রং করা বাকি আছে কি 1 বিয়োগ 9/13, তাহলে সমান কি 13 বিয়োগ 9/13 সমান 4/13 অংশ। পরের গণিতটা কি বলেছে, পরের প্রশ্নটা দিয়ে দেখো 3-এর দাগের খড়টা কি বলেছে না, 3-এর দাগের খড়টা বলছে একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 13 মিটার, অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের বাহু দিয়েছে, আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ থেকে 7 মিটার বেশি, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই গণিতটা দেখো খুবই ইম্পর্টেন্ট গণিত এবং এটা প্রায় দেয় পরীক্ষায়। তো এখানে আমরা গণিতটা করেছি, দেখো প্রথমে লিখতে হবে একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 13 মিটার, তাহলে অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ 13 মিটার বলেছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা আয়তক্ষেত্রের প্রস্থ তা, এবং তার দৈর্ঘ্য প্রস্থ থেকে 7 মিটার বেশি, তাহলে কত দৈর্ঘ্য কত, প্রস্থ 13 7 মিটার বেশি 20 মিটার। তাহলে বর্গক্ষেত্রের কি সব বাহু সমান, তাহলে বর্গক্ষেত্রে একটা প্রস্থ মানে কি একটা বাহু দিয়ে দিয়েছে কি 13 মিটার, তাহলে কি এটা ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, তাই না? তাহলে 13 স্কোয়ার, আর 13কে 13 দিয়ে গুণ করলে কত পাবো 169 বর্গমিটার, ক্ষেত্রফলে একক কী হয় বর্গমিটার।
এবারে কি করতে হবে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 13, প্রস্থ কত 20, তাহলে গুণ করলে কত, দৈর্ঘ্য গুণ তো প্রস্থ, গুণ করলে কত হচ্ছে 260 বর্গমিটার। অর্থাৎ বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গমিটার এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 260 বর্গমিটার। দেখো এই ফার্স্ট স্কুলের শেষ প্রশ্নটা কি বলেছে, শেষ প্রশ্ন বলেছে সরল রেখাংশ ও রশ্মির মধ্যে তুলনা করো। তো এই প্রশ্নের উত্তরটা আমি শেষে দিয়েছি, দেখো সুন্দর করে। তো প্রথমে বৈশিষ্ট্য দেবে যেভাবে প্রকাশিত হয়, না সরল রেখার কোনো নির্দিষ্ট সীমা নেই, যতদূর খুশি যেতে পারে। এটা দেখো দুদিকে তীর চিহ্ন দিয়ে মেনশন করা হয়েছে, দেখানো হয়েছে এ বি সরল রেখা। কিন্তু সরল রেখাংশ নির্দিষ্ট মান আছে, ছোট্ট অংশ সরল রেখাংশ, তাহলে এই জন্য এটা উপরে একটা ছোট্ট আকার দিয়ে বোঝানো হয়েছে। আর রশ্মির যে কোনো একদিক ফিক্সড থাকবে আর যে কোনো অন্য দিকে যতদূর খুশি যাবে, অর্থাৎ রশ্মির প্রান্তবিন্দু একটা থাকবে, অপর প্রান্তবিন্দু অসীম পর্যন্ত হবে। তো প্রান্তবিন্দুর সংখ্যা, এর প্রান্তবিন্দু নেই, অনেক হতে পারে, প্রান্তবিন্দু দুদিকে যত দূর পর্যন্ত রেখাটা যায়। আর একটি প্রান্তবিন্দু থাকে, অপর দিকে থাকে কোনো প্রান্তবিন্দু থাকে না। দৈর্ঘ্য পরিমাপ, সরল রেখার কোনো দৈর্ঘ্য পরিমাপ করা যায় না, যতদূর খুশি হতে পারে সরল রেখা। কিন্তু সরল রেখাংশ মানে রেখার কিছু অংশ, সেটা মাপা যায়। আর রশ্মির দৈর্ঘ্য পরিমাপযোগ্য নয়, কারণ রশ্মি একদিকেও অনেক দূর যেতে পারে, সেটা কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই। তো আমরা দেখো 1 নম্বর স্কুলটা ভালোভাবে কমপ্লিট করলাম। তো তোমাদের পরের ক্লাসে আমরা 2 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। এবং তোমাদেরকে বলা, যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো। এবং ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসে সমস্ত প্রশ্ন বিচিত্রা, সে রায়মার্টিন হোক, ডাভেন্দার হোক বা ছাত্রসাথী হোক, যে কোনো প্রশ্ন বিচিত্রা এই চ্যানেলে সলভ করা হয়। তো তোমরা যারা নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, এবং কোনো সমস্যা থাকলে, বুঝতে সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে লেখো, সেটাকে আমরা আলাদাভাবে বলে দেবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে, পরের স্কুলে। সবাই ভালো থাকবে, সকলকে শুভরাত্রি।